বছরের শেষে যখন সবাই একেবারে আনন্দে ছুটির আমেজে মেতেছিল, তো তখনই 2024-এর একেবারে শেষ দুদিনের মধ্যে আমাদের সামনে একটা বড় দুঃখের, একটা বড় মর্মান্তিক খবর এলো যে কোরিয়ার মিওয়ান এয়ারপোর্টে আপনারা সবাই দেখেছেন এই সময়টার মধ্যে সে কি একটা ভয়ানক ঘটনা। 737-800 যে প্লেনের মধ্যে 181 জন যাত্রী ছিল, সেই 181 জন যাত্রী নিয়ে প্লেনটি সকাল 9টা নাগাদ মিওয়ান এয়ারপোর্টে নেবে। প্রথমত নাবার সময় সবাই একেবারে হতচকিত হয়ে গেল, সবাই অবাক আশ্চর্য হয়ে গেল যে প্লেন একটি ইমার্জেন্সি ল্যান্ডিং করলো যেখানে প্লেনের চাকা নাবেনি। দ্য ল্যান্ডিং গিয়ার ওয়াজ নট এমপ্লয়েড। প্লেনের চাকা না নাবা অবস্থায় প্লেনটি প্রায় অর্ধেক রানওয়ে বাদ দিয়ে এসে রানওয়ের লাস্ট হাফ পোর্শনটাতে তার পেটের ওপরে, মানে যেটাকে বেলি ল্যান্ডিং বলে, বেলি ল্যান্ডিং করলো। সব থেকে দুঃখের কথা হলো, যখন বোধহয় কয়েকশো মানুষ এই প্লেনটার ছবি তুলছেন আন্ডার ক্যামেরা, সেই প্লেনটা ঝড়ের গতিতে গিয়ে একটা কংক্রিটের দেওয়ালে ধাক্কা খেয়ে একটা লাইক আ বল অফ ফায়ার, একটা আগুনের বলের মতো প্লেনটি ফেটে গেল। আর টেল এন্ডে দাঁড়িয়ে থাকা মাত্র দুজন ছাড়া, যে দুজন নাকি এয়ারলাইন্সের ক্রু ছিলেন, যে 179 জন একেবারে ভস্মীভূত হয়ে গেল। বেচারা যে মানুষগুলো মারা গেল এই মর্মান্তিক ঘটনায়, শুধু মারা যাওয়া না, এই যে আমরা নানান অন্যান্য প্রসঙ্গে এখন ডিএনএ টেস্টের কথা বলছি না, এদের ডিএনএ টেস্ট বাদ দিন, মানে মানুষগুলোর দেহগুলোর এমন অবস্থা হয়েছে যে পুলিশ অ্যাম্বুলেন্স এদের উদ্ধার করে যে শনাক্ত করবে কোনটাকার দেহ, সেটাও তারা করে উঠতে পারবে কিনা সন্দেহ হচ্ছে। এবার আমরা যদি এই জিনিসটাকে নিয়ে একটু ভাবি, তাহলে একটু ভেবে দেখবেন যে আমাদের চোখের সামনে যে ঘটনাটা ঘটল, প্রথমত এই প্লেনটি আজকালকার অনেক প্লেনের মতো এই প্লেনগুলোকে প্রথমত আমরা প্রায় বাস বা ট্যাক্সির মতো খাটাই। এই প্লেনটি একটি প্লেন এখন বলা হয় যে তারা এই যে বোয়িং এয়ারক্রাফট কি, এরা ডাবল ইঞ্জিন জেট প্লেনস। এই ডাবল ইঞ্জিন জেট প্লেনগুলো, যেগুলো নাকি ঘন্টায় প্রায় 500 to 600 কিলোমিটার পার আওয়ারে এই প্লেনগুলো চলে। এই প্লেনগুলো চাইলে তারা এক নাগারে প্রায় 15-20 ঘন্টা চলতে পারে। এখন একমাত্র আপনার বিরাট ইন্টারন্যাশনাল ডিস্টেন্স ছাড়া তো 15-20 ঘন্টা এক নাগাড়ে চলার দরকার হয় না। সুতরাং মেনি ফ্লাইটস, যেগুলো 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা 4 ঘন্টা এই রকম করে একটি প্লেন সেই বিভিন্ন ট্রিপ, বিভিন্ন যাকে বলে চলিত বাংলায় বলে খেপ খাওয়ার মতো, তারা যাচ্ছে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল্টিপল ফ্লাইটস করে যাচ্ছে। ফ্লাইং টাইম যদি দেখা যায়, তাহলে একটি বোয়িং এয়ারক্রাফট মানে সে অনায়াসে 24 ঘন্টা পিরিয়ডের মধ্যে প্রায় তারা অনায়াসে 15 ঘন্টা ফ্লাই করতে পারে। মাঝখানে হয়তো 1-2 বার আপনাকে রিফিউয়েল করলেও হতে পারে। এখন কেন হয়েছে এই অ্যাক্সিডেন্টটা? প্রথম কিছু লোকে বলছেন যে হ্যাঁ, বার্ড স্ট্রাইক মানে কি? বার্ড স্ট্রাইক মানে যখন এই বোয়িং এয়ারক্রাফটগুলো তার একেবারে পিক ফ্লাইটে থাকে, তখন তারা 25, 26, 27, 28 হাজার ফুটে থাকে। 25,000 ফুটে কোনো পাখি থাকতে পারে না। যখন তারা অল্টিটিউড লুজ করছে, তারা যখন টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় আসছে, তখন আমাদের কয়েক হাজার ফিটের মধ্যে কিছু পাখিরা থাকতে পারে। এবং বিশেষ করে যে এয়ারপোর্টগুলো, যেমন এই মিওয়ান এয়ারপোর্ট হচ্ছে সমুদ্রের কাছে, কোস্ট লাইন এয়ারপোর্টে বলে এই পাখিদের প্রাদুর্ভাব বেশি।
এই পাখিগুলো পাখিদের নিয়ে বিপদ কেন? পাখিদের নিয়ে ঝামেলা বা গণ্ডগোল এই কারণে যে একটা জেট ইঞ্জিনের প্রিন্সিপালটা কি? জেট ইঞ্জিনের প্রিন্সিপাল হলো এই জেট প্রপেলারগুলো হাওয়াকে সাক করে নিচ্ছে। এই হাওয়াটা সেই টারবাইন ইঞ্জিনের মধ্যে দিয়ে গিয়ে এই হাওয়াটাকে গরম করে কম্প্রেস করে টারবাইন ইঞ্জিনগুলো অন্য দিক দিয়ে বার করে দিয়ে একটা জেট থ্রাস্ট জেনারেট করছে, এবং সেই যে ফোর্স বা থ্রাস্টটা জেনারেটেড হচ্ছে তার জন্যেই প্লেনটা অতগুলো লোক মাল নিয়ে একটা ভারী প্লেন সে প্রায় 25-26 হাজার ফিট ওপর দিয়ে সে উড়ে চলেছে। হাওয়াটাকে তার সামনে, ইঞ্জিনের সামনে যা কিছু থাকবে সেই হাওয়াটাকে সে সাক করে নেবে। এই সাকশন ফোর্সের জন্যে তার সামনে যদি কিছু পাখি উড়ে গিয়ে থাকে, সাধারণত পাখিগুলো প্লেনের মধ্যে ঢোকে না, দে গেট সাকড ইন ইট। এখন প্লেনের ইঞ্জিনগুলো এতই বড়, দিজ আর বিগ ইঞ্জিনস। এই ইঞ্জিনগুলোর মধ্যে ধরুন এই চড়ুই পাখি, কাক, চিল এরকম সাইজের যদি 1-2 পাখি ঢুকেও পড়ে তাদের অসুবিধে হবে, কিছু ড্যামেজ হবে, কিন্তু একেবারে সেই ইঞ্জিনগুলোর অকেজো হয়ে যাওয়া কথা নয়। যে প্লেনটির অ্যাক্সিডেন্ট হলো, এই প্লেনটি ছিল, এখন আমরা যতগুলো লার্জ জেট প্লেনস দেখি, এই বড় জেট প্লেনগুলো পৃথিবীতে মেনলি বানায় এখন 2টো কোম্পানি, একটি বোয়িং, একটি এয়ারবাস। বোয়িং এবং এয়ারবাস ছাড়া জেট প্লেনস ম্যানুফ্যাকচার করে অল্প আরও 2-1টা কোম্পানি আছে। এম্বারার বলে একটা কোম্পানি আছে, চায়না হাল ফিলে তাদের কমেট এয়ারক্রাফট বলে একটা এয়ারক্রাফট চালু করেছে। কিন্তু বলতে গেলে এই দুজনেরই হচ্ছে প্রায় ভার্চুয়াল মনোপলি। এটা ছিল বোয়িং বেসড আউট অফ ইউনাইটেড স্টেটস, আর এয়ারবাস হচ্ছে ইউরোপিয়ান কোম্পানি। প্রায় ইউরোপের 12টা দেশে ছড়িয়ে ছিটিয়ে এয়ারবাস প্লেনগুলো তৈরি হয়। এই বোয়িং এয়ারক্রাফট নিয়ে কিন্তু আমাদের অনেক কন্ট্রোভার্সি, আমরা অনেক ঝামেলা গত 2-1 বছরের মধ্যে দেখেছি। যে প্লেনটির অ্যাক্সিডেন্ট হলো সেই প্লেনটি ছিল 737-800। 737-800 আদৌ নতুন প্লেন না, প্রায় 20 বছরের বেশি পুরনো 737-800। 737-এর বেসিক প্ল্যান বোধহয় 30 বছরেরও বেশি পুরনো। এবার বোয়িং কিছুটা বা বোয়িং অনেকটা ঝামেলার মধ্যে পড়েছিল যখন বোয়িংয়ের একটা নতুন সংস্করণ যার নাম্বার ছিল 767 ম্যাক্স, সেই ম্যাক্স প্লেনটা নিয়ে বোয়িং খুব ঝামেলায় পড়েছিল, কারণ ওতে নাকি অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। হাইট অফ দ্য এয়ারক্রাফট, হাইট অফ দ্য ইঞ্জিনস, টেক অফের সময় ইন্দোনেশিয়াতে, ফিলিপিন্সে 2টো প্লেন ক্র্যাশ করেছিল বোয়িংয়ের। এবং তারপর দেখা গেছিল যে বোয়িং একটা তাড়াহুড়ো করে একটা বিচ্ছিরি টাইপের ডিজাইন করতে গিয়ে এই ঝামেলাগুলো হয়েছে। সুতরাং টেকনিক্যাল ফল্ট বোয়িংয়ের পিছু ছাড়ছে না। 767 ম্যাক্সে বোয়িংয়ের প্রবলেম হলো, 737-এ আজ অবধি খুব একটা প্রবলেম হয়নি। এই 737-800 অ্যাকচুয়ালি ইজ সাপোজ টু বি আ ভেরি সেফ এয়ারক্রাফট। আর একটা কথা মনে রাখতে হবে, এই যে বোয়িং প্লেন তৈরি করে, বোয়িং বা এয়ারবাস কিন্তু কেউ ইঞ্জিন তৈরি করে না। অনেকে বলছেন বোয়িং ইঞ্জিনে প্রবলেম ছিল। প্লিজ রিমেম্বার, বোয়িং ডাজ নট মেক ইঞ্জিনস। কারা প্লেনের ইঞ্জিন তৈরি করে? প্লেনের ইঞ্জিন তৈরি করে আইদার জেনারেল ইলেকট্রিক বা প্র্যাট হুইটনি বা আমাদের রোলস রয়েস। সাধারণত এই 3টে কোম্পানির বাইরে খুব একটা জেট ইঞ্জিন দেখা যায় না। এখনও আমি খানিকটা ঘাঁটাঘাঁটি করে বুঝতে পারিনি যে এই 737-800-এর ইঞ্জিনটা কোন কোম্পানির ছিল। খুব সম্ভব জেনারেল ইলেকট্রিকের ছিল। দে আর দ্য মোস্ট পপুলার ইঞ্জিনস। রোলস রয়েস ভেরি এক্সপেন্সিভ, 747, তারপর আমাদের A350, এগুলো রোলস রয়েস সাধারণত ইঞ্জিন থাকে, সেটা এখনও জানা যায়নি। এখন যে জিনিসটা নিয়ে চিন্তাভাবনা চলছে, যে এই যে প্লেনগুলো একেবারে গাধার খাটনির মতো খাটছে,
যে সেইখানে আমাদের প্রথম প্রশ্ন হলো যে এয়ারক্রাফট বা এয়ারলাইন্সগুলোর সেফটি চেক, সেফটি পদ্ধতি, একটা ফ্লাইটের পর আরেকটা ফ্লাইট, তারপরে আরেকটা ফ্লাইট, যে এই ফ্লাইটের মধ্যে মধ্যে আমরা তার টেকনিক্যাল চেকগুলো ঠিক করে করছি কিনা। যদি একটা বার্ড হিট হয়েও বা থাকবে, একটা বার্ড হিট যদি হয়েও থাকতো, প্রশ্ন হলো ল্যান্ডিং গিয়ারটা খুললো না কেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সেই প্লেনটির একটা হাইড্রোলিক সিস্টেমের মধ্যে দিয়ে ল্যান্ডিং গিয়ারটা খোলেন। কেউ কেউ বলছে যে তার মানে হাইড্রোলিক সিস্টেমে প্রবলেম ছিল। তাহলে হাইড্রোলিক সিস্টেমে যদি প্রবলেম ছিল, সেটা আমাদের চোখে পড়লো না কেন? আর এমনই কপাল, এই জেজু এয়ারলাইন্স, যে এয়ারলাইন্সের প্লেনটা ক্র্যাশ করলো, তাদের ঠিক ডিসেম্বরের 30 তারিখ আর একটা বোয়িং 737-এ আরেকবার ল্যান্ডিং গিয়ার ফেল করলো। ভাগ্যক্রমে সেই প্লেনটা কোনো মতে নির্ঝঞ্ঝাটে ইট কুড ল্যান্ড। তাহলে এই একটা এয়ার ক্র্যাশের মধ্যে দিয়ে আমরা যে জিনিসটাকে খুব সিম্পলিফাই করে দেবো, যে বোয়িং এয়ারক্রাফটে একটা ঝামেলা ছিল। দেখুন, এখন আমরা চুনোপুটি মানুষ, টোয়িংয়ের সালিশি করার বিন্দুমাত্র কোনো ব্যাপার নয়, কিন্তু পুরো ব্যাপারটা কেবল বোয়িং কোম্পানির ওপর দিয়ে গিয়ে এখন একটা যেন হুজুগ তৈরি হচ্ছে, বোয়িং প্লেনে উঠবেন না, সেটা হয়তো খুব একটা লজিক্যাল নয়। কারণ বোয়িং এয়ারক্রাফটটা তুলে দিচ্ছে একটা কোম্পানির ওপরে। এবার সেই কোম্পানি তার ইঞ্জিনিয়ারিং চেকস কতটা নিখুঁত, সে কতটা টেকনিক্যাল ইন্সপেকশন করছে, যদি তাদের চোখে কোনো ইন্সপেকশন পড়ে সেটা কারেক্ট করছে কিনা। এবং এটাও তো একটা ভাইটাল কোয়েশ্চেন যে ডাক্তারদের মতো এয়ার পাইলটসদের ট্রেনিংও ইজ সো ইম্পর্টেন্ট। আর একটা থিওরি লোকের মুখে মুখে ঘুরছে যে যদি বার্ড হিট হয়ে থাকে, তাহলে বার্ড হিট হবার পরে পাইলট কি ভুল করে বাঁ দিকের ইঞ্জিনটা বন্ধ না করে ডান দিকের ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলেন? কারণ আমরা এখন 2-3 দিন 4 দিন ধরে এটা নিয়ে ভাবছি, যে সময় গণ্ডগোলগুলো হয় সেই সময় পাইলটস ওনলি হ্যাভ লেস দ্যান 3 to 4 minutes টু রিয়্যাক্ট। 3 থেকে 4 মিনিটের মধ্যে রিয়্যাক্ট করে তাদের একটা স্টেপ নিতে হবে। বার্ড হিট হয়ে থাকতে পারে, সেখান থেকে একটা ফায়ার হতে পারে, সেই ফায়ারটা বাঁ দিকের ইঞ্জিনে হলে পাইলট প্যানিক করে ভুল করে ডান দিকের ইঞ্জিনটা বন্ধ করেছেন কিনা। কপাল যদি খুব খারাপ থাকে, তার সঙ্গে যদি হাইড্রোলিক সিস্টেমে প্রবলেম থাকে, তাহলে ল্যান্ডিং গিয়ারও ডিপ্লয়েড হলো না। অর্ধেক রানওয়ে বাদ দিয়ে পাইলট বেলি ল্যান্ডিং করলেন হাফ রানওয়েতে, এবং হবিত এমনই কপাল খারাপ যে রানওয়ের শেষে একেবারে অবাক করে দেওয়া একটা কাণ্ড, যে একটা রানওয়ের শেষে একটা সলিড কংক্রিট ওয়াল ছিল, যেটা কোথাও থাকার কথা নয়। কারণ প্লেনরা রানওয়ে ছেড়ে প্রায় ওভারশুট করে যায়, এবং প্লেনদের আটকানোর জন্য অন্যান্য দেয়ার আর ডিফারেন্ট mechanisms to restrain aircrafts. এখন এই ঘটনাটা দেখে আমরা যে কেবল একেবারে অবাক হব, আমরা যে দুঃখিত হব, আমরা যে প্যানিক করব, তার থেকে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায় ঘটলো। প্রবলেমটা ঘটলো সাউথ কোরিয়ার মতো একটা দেশে। এই সাউথ কোরিয়ানরা জাপানিজদের মতো একেবারে ভীষণ পার্টিকুলার, ভীষণ মেথডিক্যাল, ভীষণ সায়েন্টিফিক। সাউথ কোরিয়াতে রিসেন্টলি কিছু পলিটিক্যাল গণ্ডগোল চলছে। আই হোপ এই পলিটিক্যাল গণ্ডগোলের কোনো প্রভাব হয়তো এর মধ্যে পড়ার কথা না। সাউথ কোরিয়া ইজ অ্যান অ্যাডভান্সড কান্ট্রি। এই যে সাউথ কোরিয়াতে এই ঘটনাটা ঘটছে, তার মানে এয়ারলাইন কোম্পানিরা যে সাংঘাতিক প্রেশারের মধ্যে পড়ছেন, সেই প্রেশারের মধ্যে পড়ে আমাদের চেকস অ্যান্ড সেফটি সিস্টেমগুলো, সেইখানে কোনো গাফিলতি হচ্ছে কিনা, দ্যাট রিমেইনস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারতবর্ষের কথা চিন্তা করে দেখুন, বিরাট দেশ, কম বেশি 140টা 137টা না 140টা এয়ারপোর্ট আছে। একদিনে ভারতবর্ষে প্রায় 700-র ওপরে এয়ারক্রাফট উঠছে আর নামছে। এই 700 এয়ারক্রাফটের মধ্যে দিয়ে কম বেশি 3500-3700 ফ্লাইট আজকে ভারতবর্ষের একটা শহর থেকে আর একটা শহরে যাচ্ছে।
আনলাইক আদার কান্ট্রিজ, আজকে ইউনাইটেড স্টেটস, চায়না এবং ইন্ডিয়া হচ্ছে তিনটে গ্লোবাল এভিয়েশন জায়েন্ট। কারণ এই দেশগুলো থেকে যেরকম ইন্টারন্যাশনাল ফ্লাইটস বেরোয়, এই তিনটে দেশ এক একটা বিরাট বিরাট দেশ, এবং এই বড় বড় দেশগুলোর মধ্যে একটা অত্যন্ত বিজি ডোমেস্টিক এয়ার সার্কিট আছে। আজকে আমরা যখন মাত্র একটা ইন্ডিগো এয়ারলাইন্স আজকে ভারতবর্ষ ডমিনেট করছে 300-র ওপরে প্লেন নিয়ে, এয়ার ইন্ডিয়ার 150-রও কম প্লেন আছে, বাকিগুলো একেবারে কুচিকাচার মধ্যে পড়ে। চিন্তা করুন যে আজ থেকে 750 প্লেন এবং 3500 ফ্লাইট, 130টা এয়ারপোর্ট, তাতেই আমরা প্রায় আর দাদুর দস্তানার মতো অবস্থা হয়েছে। যদি আমাদের এখনকার ধারণা ঠিক হয়, এখন থেকে 3-4 বছরের মধ্যে 1,500-এর ওপর এয়ারক্রাফট হবে ইন্ডিয়াতে, এয়ারপোর্টের সংখ্যা 200-র ওপরে চলে যাবে, সারা দিন প্রায় 6,500 থেকে 7,000 ফ্লাইট ওঠানামা করবে, তাহলে সেই সময় যখন প্লেনের সংখ্যা বাড়বে, এয়ারপোর্টের সংখ্যা বাড়বে, ফ্লাইটের সংখ্যা বাড়বে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই এয়ারপোর্ট, এয়ারক্রাফট সিকিউরিটি, এভিয়েশন সেফটি এবং সিকিউরিটির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকেও আমাদের ধরে রাখতে হবে। পৃথিবীর একটা উন্নততম দেশে, ইন ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যদি একটা রানওয়ের শেষে গিয়ে একটা সিমেন্টের দেওয়াল দেওয়া থাকে, এবং যারা কিনা কালকে বলছেন যে না এয়ারপোর্টটা তো টেম্পোরারি গোছের, আমরা এখনও সেখানে কনস্ট্রাকশন করে যাচ্ছি, চিন্তা করতে পারেন যে এখন আমরা হয়তো জিনিসটাকে হাস্যকর করতে পারি, কিন্তু যে 180টা লোক মারা গেল, তাদের বা তাদের পরিবারের প্রতি সামনে ওই সিমেন্টের দেওয়ালের ছবিটা খুব একটা হাস্যকর বলে মনে হবে না। হিউম্যান এরার, যেভাবে আমরা আমাদের সিস্টেমসগুলোকে চালাচ্ছি, যেভাবে আজকে সারা পৃথিবীর মানুষের যাতায়াত is very dependent on the air traffic system, যে সেই সিস্টেমটাকে যে আমরা যতটা ব্যবহার করব, ততটাই যদি তাকে আমরা নিরাপদ রাখতে চাই, তাহলে এই জেজু এয়ারলাইন্সের মুয়ান এয়ারপোর্টে এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু একটা বিরাট সাক্ষী। কদিন আগে একটা আজারবাইজান এয়ারলাইন্সের প্লেন ক্র্যাশ করলো, সেটা আবার কি না, এখন এই যে পৃথিবীর কোনায় কোনায় যুদ্ধ হচ্ছে, সেটা রাশিয়ানরা সেটাকে শত্রু বিমান মনে করে তাকে গুলি করে নামিয়ে দিয়েছে। চিন্তা করুন কি অবস্থা। তাহলে এয়ারলাইন সিস্টেমস, দ্য সিকিউরিটি অফ দ্য স্কাইস, আজকে আকাশপথকে যদি মানুষের জন্য নিরাপদ করতে হয়, এয়ারক্রাফটগুলোকে বিজ্ঞানসম্মতভাবে ঠিক করে চালাতে হয়, এবং যত আমরা আরও ব্যস্ত হব, যত আরও এয়ারক্রাফটস আসবে, যত আরও এয়ারপোর্ট আসবে, ভুললে চলবে না যে নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি স্ট্যান্ডার্ডসের দিকে আমাদের দৃষ্টি, আমাদের মনোযোগ আরও বেশি করে দিতে হবে।